আমি অনেক নেতাকে দেখেছি ঢাকায় এসে তারা রিক্সা চালিয়েছে, তারা এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে গিয়ে তারা রিক্সা চালিয়েছে, তাদের অন্য আমি এটা বলতে পারবো না, কারণ আমরা নিজেরা সেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পদ্মা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্যবিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টক শোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন মুন্সিগঞ্জ জেলার অন্যতম একজন অন্যতম শহীদ প্রেসিডেন্টের অন্যতম একজন আদর্শ সৈনিক, মুন্সিগঞ্জ জেলার লোহজং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, লোহজং উপজেলা যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য এবং মুন্সিগঞ্জ জেলা যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য জনাব মোহাম্মদ ইসরাফিল শেখ আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানে কিন্তু কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রিনে দেখানো নম্বর কল করলে আমরা আজকের যিনি একজন নেতৃত্ব রয়েছেন, একজন যুব নেতৃত্ব রয়েছেন এবং জুলাই যোদ্ধা হিসেবে যিনি মুন্সিগঞ্জ এবং ঢাকার রাজপথে নেতৃত্ব দিয়েছেন, দায়িত্ব পালন করেছেন, সেই বিদগ্ধ ব্যক্তিত্ব, তৃণমূলের একজন ভ্যানগার্ড ব্যক্তিত্ব, মুন্সিগঞ্জের তিনজন নন্দিত মুখকে সামনে রেখে যারা রাজনীতি করছেন, সেই বিদগ্ধ ব্যক্তিত্ব আজকের আলোচক জনাব মোহাম্মদ ইসরাফিল শেখকে আমরা যুক্ত করছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। যে যারা পারবে দর্শকদেরকে যারা তিনি কবে থেকে কি চেতনার ভিত্তিতে আপনি বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট যেমন আদর্শ ধারণ করে রাজপথে আসলেন, আপনি যদি দর্শকদেরকে জানাতেন। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম ছাত্রদল করি, বলতুলি ইউনিয়ন ছাত্রদলের ছিলাম। তারপর মীর শরাফত আলী শফু ভাইয়ের সভাপতি, তার সাথে আমার উঠা বসা এবং পরে স্বেচ্ছাসেবক দল লোহজন থানার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হই। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা হচ্ছে প্রতিষ্ঠাতা লোহজন থানা স্বেচ্ছাসেবক দলের যে কমিটি, সেখানে আমি যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি, দীর্ঘদিন সেই পদবি নিয়েছিলাম। এরপর যখন নতুন করে কমিটি হয় তখন আমি আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা সবাই বললো তুমি যুবদল করো। তার বদলতে আমি যুবদলে সম্পৃক্ত হই। যুবদলে আমি জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য, পাশাপাশি থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আপনি রাজপথে আছেন, যে মানুষটির আদর্শ নিয়ে আপনি রাজনীতি করছেন সেই মানুষটির ইতিহাসে আমরা যদি টাচ করি, 1971 সালের 26শে মার্চের প্রথম প্রহরে যিনি উই রিভোল্ট বলে একটি আন্দোলন করে কর্নেল জাঞ্জুয়াকে হত্যা করে অস্ত্র উদ্ধার করে এবং রেডিও স্টেশন দখল করে আই মেজর জিয়া ডু হ্যাড বাই ডিক্লার্ড অ্যান ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ বলে যিনি বিশ্বের ইতিহাসে, বাংলার ইতিহাসে যিনি নাম লেখালেন, সেই মেজর জিয়া পরবর্তীতে মেজর জেনারেল জিয়া এবং রাষ্ট্রপতি জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ নিয়ে আপনি রাজপথে আছেন। আর স্বাধীনতার প্রেক্ষাপটে দুজন ব্যক্তির নাম বেশ আলোচিত, একদিকে জনাব শেখ মুজিবুর রহমান, একজন হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনার বিশ্লেষণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইতিহাসের আলোচনায় স্বাধীনতার বা দেশদানের ক্ষেত্রে তার গুরুত্ব বা শেখ মুজিবুর রহমানের আপনার বিশ্লেষণে তার অবস্থান? অ্যাকচুয়ালি আমি সংক্ষেপে যদি বলতে চাই তাহলে সেটা হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কিন্তু সশরীরে যুদ্ধ মাঠে তিনি কিন্তু ছিলেন এবং তার ঘোষণায় এবং তিনি সেদিন যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে কিন্তু এই বাংলাদেশের যে মানচিত্র আমরা কিন্তু পেতাম না। তারপরও আমি একটা কথা বলবো যে আপনি শেখ মুজিবুর রহমানের কথা আপনি বলতেছেন, শেখ মুজিবুর রহমানের আমি কয়েকটা দিক আমি তার দেখেছি। সে খুব ভালো বক্তা ছিলেন, জনগণকে সে উদ্বুদ্ধ করতে পারতেন, কিন্তু পরক্ষণে আমরা যে জিনিসগুলা খেয়াল করছি, যেহেতু রাজনীতি করতে হবে সেহেতু আমাদেরকে স্টাডি করতে হবে। তো আমি স্টাডি করতে গিয়ে দেখেছি যে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সাথে তার খুব সুসম্পর্ক ছিল, বন্ধুত্ব সম্পর্ক ছিল, আর জনগণকে সে উস্কিয়ে দিত, পাকিস্তানের বিরুদ্ধে উস্কিয়ে দিত, আর আবার পাকিস্তানের সাথে সে সম্পর্ক বজায় রাখতো। কিন্তু আমাদের যে প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান তিনি সশরীরে যুদ্ধ করেছেন। যদি আমরা 71-এ স্বাধীন হতে না পারতাম তাহলে কিন্তু মেজর জেনারেল জিয়াউর রহমানের ফাঁসি হয়ে যেত, আর শেখ মুজিবুর রহমানের কিন্তু কিছু হতো না। কারণ শেখ মুজিবুর রহমান ওই যুদ্ধকালীন সময়ে আপনারা দেখবেন যে সে কিন্তু ওই পাকিস্তানের তত্ত্বাবধানে ছিল, পাকিস্তানের কাছে সে আত্মসমর্পণ করছে এবং তার যে নেতাকর্মীরা আছে আপনি দেখবেন ইতিহাস ঘাটলে তারা কিন্তু কেউ যুদ্ধ করে নাই, ঠিক আছে, কেউ কিন্তু জীবন বাজি ধরে
নাই। সেক্ষেত্রে আমি মনে করব যে জিয়াউর রহমান একজন আদর্শ বান ব্যক্তি, যিনি নাকি এই বাংলাদেশের মাটি ও মানুষকে ভালোবেসেছিলেন। শেখ হাসিনা তার রাজনীতিতে কিন্তু সবসময় একটি বিষয় ন্যারেটিভ দাঁড় করাতে চেষ্টা করেছেন, বা একটা ম্যানার তৈরি করেছেন, একটা ব্যানার ধারণ করেছেন, মুক্তিযুদ্ধের চেতনার দল নাকি আওয়ামী লীগ। আর বিপরীতে বিএনপিকে বলা হয়েছে যে তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী। মুক্তিযুদ্ধের চেতনাটা নিয়ে আমরা যদি একটু বিশ্লেষণ করি, মুক্তিযুদ্ধের চেতনা হবে সেটাই যেটি দেশমাতৃকার জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য যে চেতনা ধারণ করা হবে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছে, অথচ তারা তাদের স্লোগানের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাহীন স্লোগান জয় এপার ওপার বাংলা, জয় আসাম ত্রিপুরা মিজোরামকে এক করার বাংলা বলে তারা বাঙালি জাতীয়তাবাদ করছে। অর্থাৎ ভূখণ্ডের জাতীয়তাবাদকে ভুলিয়ে তারা এই কাঁটাতারহীন বেড়াহীন বা স্বাধীনতা সার্বভৌমত্বহীন মানচিত্রহীন এপার বাংলা ওপার বাংলা ভাষাভিত্তিক জাতীয়তাবাদ করে স্বাধীনতাটাকেই আসলে প্রশ্নবিদ্ধ করে ফেলছে। দেশটি অঙ্গরাজ্যের মতো করে তারা মার্কেটিং করছে। অঙ্গরাজ্যের মতো মার্কেটিং করা, জয় বাংলা বলে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার না করা, বাংলাদেশ নামক শব্দটাকে তারা ধারণ করতে না পারা, এটি স্বাধীনতার জন্য চরমতম একটি ভুল বা মিথ্যাচার কিনা, যেটি আওয়ামী লীগ করে গেছে। আর বাংলাদেশি জাতীয়তাবাদের যিনি প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি ভূখণ্ডের জাতীয়তাবাদ দিলেন কাঁটাতারের বেড়ার মধ্যে, অর্থাৎ এই মানচিত্রের মধ্যে ব্যক্তিদের যে অবস্থান তৈরি করলেন, সেটি সত্যিকার মুক্তিযুদ্ধের চেতনার আসলে বহিঃপ্রকাশ বাংলাদেশি জাতীয়তাবাদ কিনা, এই জায়গাটা নিয়ে নানা রকম অবস্থান আছে। আপনার অবস্থান ৭২-এর 10 জানুয়ারি জনাব শেখ মুজিবুর রহমানকে ব্যাপক ফুলেল শুভেচ্ছা দিয়ে দেশে ধারণ করা হলো। দেশের মানুষ তাকে সম্মান জানালো যে তিনি হয়তো ভালো করবেন, একজন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। কিন্তু তিনি সেটি ৩.৫ বছরে ৭২ থেকে ৭৫-এর মধ্যে তিনি কি এমন করলেন যার জন্য এত ফুলেল শুভেচ্ছা দিয়ে যাকে গ্রহণ করা হলো, তার লাশ দাফন করার জন্য মানুষের আবেগ থাকলো না, অনুভূতি থাকলো না, নিজের এলাকায় নিয়ে যাওয়া হলো, সেখানে 18 জন লোককে পাওয়া গেল দাফন কাফনের জন্য, রিলিফের কাপড় বা 570 সাবান তার প্রতি জুটলো, 32 নম্বরে দীর্ঘ 30 ঘন্টা পড়েছিল, কেউ লাশ ছুঁতে পর্যন্ত গেল না। একজন মানুষ ৭২-এ যিনি এত হিরো, তিনি কি করার কারণে কেন হয়ে গেলেন এত জিরো? ৭২-এ যিনি এত প্রিয় বন্ধু, তিনি কিভাবে হয়ে গেলেন এত ঘৃণিত শত্রু? অ্যাকচুয়ালি যে ৭২-এ শেখ মুজিবুর রহমানকে আপনি বললেন যে আমরা যেটা দেখেছি বিভিন্ন ভিডিওসে, কারণ আমরা ওই সময়কালীন না, তো আমরা যেটা শুনেছি ইতিহাস থেকে বা জেনেছি বই পুস্তক পড়ে, তিনি তার নেতাকর্মীদেরকে কন্ট্রোল করতে পারে নাই, যেরকম কন্ট্রোল করতে পারে নাই শেখ হাসিনা। তিনি কিন্তু একটা স্বৈরতান্ত্রিক সরকার, ফ্যাসিস্ট সরকার হিসাবে যেরকম তিনি দীর্ঘদিন মানুষকে চাপিয়ে দিয়ে, মানুষকে মনে করেন বাকরুদ্ধ করে দিয়ে, তাদেরকে যেরকম আটকে রেখেছিল, জিম্মি করে দিয়ে রেখেছিল। আপনি দেখবেন ব্যাংকগুলা খালি করে দিয়েছে, হ্যাঁ, রিজার্ভ শেষ করে দিয়েছে, বা সব জায়গায় লুটতরাজের যে একটা বহিঃপ্রকাশ, যেটা আমরা শেখ হাসিনার আমলগুলা আমরা দেখেছি, ঠিক তেমনি ভাবে শেখ মুজিবুর রহমানের আমল আপনারা দেখবেন ইতিহাস ঘাটলে, যে তারাও কিন্তু ব্যাংক লুট, ব্যাংক ডাকাতি, প্লাস ছিনতাই, রাহাজানি, মানুষের জানের নিরাপত্তা, সর্বোপরি যে রাজনীতিকরণটা সেটা হচ্ছে ফ্যামিলিকরণ ভাবে তারা পুরা দেশটাকে তারা জিম্মি করে ফেলেছিল। আপনি বলছেন যে কন্ট্রোল করতে পারেননি, কন্ট্রোল করতে পারেননি নাকি করেননি? শেখ মুজিবুর রহমান চাইলে কি তাদের নেতাদেরকে ব্যাপকভাবে আইনের আওতায় আনতে পারতেন না? অবশ্যই পারতেন। শেখ হাসিনা তিনি কি করেননি নাকি পারেননি? অবশ্যই তিনি করেননি। তিনি সম্মুখে বলছেন যে তার পিয়নের 400 কোটি টাকা হেলিকপ্টার ছাড়া চলে না। এটি জানার পরেও একজন নির্বাহী দায়িত্বশীল হিসাবে তার পিয়নের এত টাকা কেন দুদকে তিনি তার পিয়নকে সোপর্দ করেন না? কেন তার সম্পদ রাষ্ট্র কোষাগারে আসলে কক্ষিগত হয় না, বা তার সম্পদ কেন বাজেয়াপ্ত করা হয় না? নির্বাহী দায়িত্বশীল হিসাবে তিনি গর্ব করে বলেন আমার পিয়নের 400 কোটি টাকা। শেখ মুজিবুর রহমানের আমলে তার যে চালাপেলা ছিল, তারা যেভাবে অপরাধগুলি করেছে, সেইটির জন্য তো জেলখানা খোলা ছিল। তিনি চাইলে তাদের নেতাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারতেন এবং সেটা ঠিক করতে পারতেন। বিপরীতে 75 থেকে 81 পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে সুশাসন গড়লেন, যেভাবে একেবারে বাঘে মহিষে এক ঘাটে জল খাওয়ার ব্যবস্থা করলেন, জিয়াউর রহমান থেকে শিক্ষা নিয়েও তো শেখ হাসিনা ব্যবস্থা করতে পারতেন যে আমার বাবার ব্যবস্থার কারণে আমার বাবা এত জিরো হয়ে গেল, আমি যদি সেম কাজটি করি আমি তো জিরো হয়ে যাব। এই কথাটা তারা বাবা এবং মেয়ে
কেন ভাবি নাই, তাদের ভাবনার মধ্যে কেন থাকে না? আসল কথা কি, আমরা যারা রাজনীতি করি তো আমরা ভুলে যাই যে আজকে আমাদের ক্ষমতা আছে, কালকে ক্ষমতা নাও থাকতে পারে। ক্ষমতার যে অপব্যবহার সেটা একমাত্র শেখ মুজিবুর রহমান দেখিয়ে গিয়েছে, তারপরে যে এই ক্ষমতার অপব্যবহার সেটা দেখিয়েছে ফ্যাসিস্ট হাসিনা। হ্যাঁ, কিন্তু আমাদের নতুন প্রজন্ম তারা কিন্তু চাচ্ছে সত্যিকারের রাজনীতিবিদ। সত্যিকারের রাজনীতিবিদ হতে হলে আপনাকে জানতে হবে রাজনীতি কাকে বলে। রাজনীতি হচ্ছে যার নাকি নীতি এবং আদর্শ এবং চরিত্রগতভাবে যে কিনা সর্বোৎকৃষ্ট, সে হবে প্রকৃত রাজনীতিবিদ। যেরকম ধরেন, আপনাকে একটা কথা বলি, মানে সংজ্ঞা টান থেকে, যে রাস্তার ভিতরে যেটা সবচেয়ে প্রশস্ত, সবচেয়ে বড় এবং সুন্দর, তাকে কি বলি আমরা? রাজপথ। রাজপথ। হ্যাঁ, যেরকম হাঁসের ভিতরে যেটা সর্বশ্রেষ্ঠ এবং দেখতে সুন্দর, তাকে বলি আমরা রাজহাঁস। এবং মিস্ত্রির ভিতরে যেটা সবচেয়ে ভালো কারুকার্য জানে, তাকে কি বলি? আমরা রাজমিস্ত্রি বলি। এবং দেখবেন যে বাড়ি ঘরের ভিতরে সবচেয়ে সুন্দর, সবচেয়ে দেখতে ভালো, তাকে কি বলি আমরা? রাজপ্রাসাদ। ঠিক তেমনি ভাবে একজন রাজনীতিবিদেরও ওই গুণাগুলি থাকতে হবে, যে যেরকম নাকি তার ভিতরে চারিত্রিক বৈশিষ্ট্য থাকতে হবে, চারিত্রিক গুণাবলী থাকতে হবে, মানুষের সাথে সম্পৃক্ত থাকতে হবে, এবং অন্যায়কারী জুলুমকারীর বিরুদ্ধে অবস্থান করতে হবে, এবং যারা নাকি নির্যাতিত নিপীড়িত তাদের পাশে থাকতে হবে। এই যোগ্যতাগুলির সমন্বয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি ৭৫ 7 নভেম্বরে টান উত্তেজনাময় মুহূর্তে যাকে এদেশের শাসনভার দেওয়া হয়েছিল, এবং ৭৫ থেকে ৮১ পর্যন্ত যিনি যেভাবে 10,000 কিলোমিটার হেঁটেছেন, পুরো মানচিত্রটাকে পায়ের নিচে রেখেছেন, ঘাম ছুটিয়েছেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট পলিটিশিয়ান, রাজনীতিবিদদের জন্য আমরা রাজনীতি কঠিন করে দেব, এই যে কথাগুলি তিনি বলেছেন, এতে আপনার এই বিশ্লেষণ অনুযায়ী বা রাজনীতি সংজ্ঞায়নের মধ্যে একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কতটা আসলে ইথিক্যালি তিনি তার জায়গা থেকে যোগ্যতা তিনি শো করেছেন? আসলে আমি কিন্তু রাজনীতিবিদ সম্পর্কে সবকিছু বলে গেলাম। আর আমি যেহেতু বিএনপির নীতি আদর্শ ধারণ করি, তাহলে আপনাকে বুঝতে হবে যে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মনে প্রাণে এবং অন্তরে ধারণ করি। তার প্রত্যেকটি কাজ, তিনি মাটি ও মানুষের সাথে মিশে যেতেন, তিনি নিজ হাতে খাল খনন করেছেন, এবং আমাদের দেশ যখন দুর্ভিক্ষ হয়েছিল, শেখ মুজিবুর আমলে যখন ব্যাংকগুলো লুট হয়ে গেল, আমাদের খাদ্য সংকট হয়ে গেল, আমাদের দেশ নির্যাতিত নিষ্পেষিত এবং কি বলে দুর্ভিক্ষ, একটি দুর্ভিক্ষ, মানে আমাদের দেশ যখন দুর্ভিক্ষের ভিতরে পড়ে গেল, মানুষ যখন না খেয়ে অনাহারে দেশটা যখন ধুকে ধুকে শেষের দিকে, ঠিক সেই মুহূর্তে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি এই দায়িত্ব নিলেন, আমাদের সরকার গঠন করলেন, এবং দেখা গেল যে সে 3-3.5 বছর এই নির্যাতিত নিষ্পেষিত এবং ক্ষুধার্ত বিশাল জনগোষ্ঠীকে তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেন, এবং খাবারের স্বয়ংসম্পূর্ণ করলেন, এবং মেধায় স্বয়ংসম্পূর্ণ করলেন। তিনি কিন্তু সর্বপ্রথম বিনামূল্যে বই বিতরণের মাধ্যমে আমাদের কে সুশিক্ষায় শিক্ষিত করার যে চেষ্টা, আমরা কিন্তু তার মাধ্যমেই আমরা আজকে যে সোনার বাংলাদেশ দেখতে পাচ্ছি, কিন্তু সেটার কিন্তু মূল কারিগর, মূল যে ভিত্তি নির্মাতা, সে কিন্তু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি যে কথাগুলো বললাম যে নীতি এবং আদর্শগতভাবে যে সর্বশ্রেষ্ঠ, তিনি হবে রাজনীতিবিদ। আমি মনে করি এবং সারা বাংলাদেশ মনে করে যে নীতি এবং আদর্শ দিক থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের মাতা বেগম খালেদা জিয়া, তার এবং আমাদের সকলের এবং যুবকদের আইকন আমাদের জনাব তারেক রহমান, তিনি হচ্ছেন নীতি এবং আদর্শের দিক থেকে সর্বোচ্চ এবং সর্বসুন্দর। সেজন্য আমরা এই সবাই আমরা বেছে নিয়েছি বিএনপি, এবং আল্লাহর রহমতে আমি একটি কথাই বলবো আমার নেতাকর্মীদের এবং আমাদের শুভাকাঙ্ক্ষীদের, যে আমরা যেন সকলেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে আমরা যেন সামনের দিকে এগিয়ে যাই। 81 পর থেকে দুই নেত্রীর বাংলাদেশ তৈরি হলো। এদিকে শেখ হাসিনা, শেখের বেটি, তিনি আওয়ামী লীগ নিয়ে রাজপথে নামলেন, আবার ওদিকে 19 দফা বাস্তবায়ন করার জন্য বিএনপিকে হাল ধরার জন্য ম্যাডাম খালেদা জিয়া রাজপথে নামলেন। রাজপথে দুই নেত্রী, একজন 5 বারের প্রধানমন্ত্রী হয়েছেন, একজন 3 বারের প্রধানমন্ত্রী হয়েছেন। একজন জননেত্রী এবং মাদার অফ হিউম্যানিটি টাইটেল নিয়ে তিনি রাজনীতি করেছেন, তার দলীয় নেতাকর্মী দ্বারা এই টাইটেলগুলি নিয়েছেন। আর আরেকজন রাজপথ থেকে দেশনেত্রী, আপসনেত্রী, দেশমাতা, গণতন্ত্রের মাতা, 4টি
ফ্যাসিবাদের দিনে তিনি রাজপথে নেতৃত্ব দিয়েছেন। ৪৫ বছরের ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে এই দুই নেত্রীর রাজনৈতিক অবস্থান আপনার বিশ্লেষণে? আমার বিশ্লেষণে যদি বলা হয় দুই নেত্রীর ব্যাপারে, তাহলে আমি বলবো জনমাতা বেগম খালেদা জিয়া, তিনি একটি দিক থেকে আমি সবচেয়ে শ্রেষ্ঠ মনে করব, সেটা হচ্ছে তিনি হচ্ছেন আপোষহীন। তিনি অন্যায়ের কাছে কখনো আপোষ করেননি। তিনি তার দলের যদি কেউ ধরেন দুর্নীতি করে বা কোনো একটা অপকর্মের সাথে জড়িত থাকে, তাহলে আমি দেখেছি সাথে সাথে তাকে পানিশমেন্ট দিতে দেখেছি। আর আপনি যদি পক্ষান্তরে আপনি যদি দেখেন ফ্যাসিস্ট হাসিনার কথা আমি যদি বলি, তাহলে দেখবেন যে সবচাইতে এলাকার ভিতরে বা দলের ভিতরে সবচাইতে ন্যারো মাইন্ড, সবচেয়ে নোংরা মাইন্ডের যে তাকে তারা পদোন্নতি করে। আর আমাদের জনমাতা খালেদা জিয়া দেখবেন যে যাদের মন মানসিকতা নিম্ন, তাদেরকে সে সাথে সাথে পানিশমেন্ট তো দেয়, সাথে সাথে বহিষ্কারও আমরা দেখেছি যে দলের থেকে বহিষ্কার করে দেয়। তো এইখানে সবচেয়ে বড় যে জিনিসটা আমি বলবো যে আপনি আমার কথা বুঝতে পারছেন যে দুইজনের চিন্তাধারা কতটা ডিফারেন্স। ম্যাডাম খালেদা জিয়া রাজপথ থেকে যে ধরনের ত্যাগতিতিকা রেখেছেন, এই ধরনের ত্যাগতিতিকা রেখে বা কাছাকাছি ত্যাগতিতিকা রেখে পিস ফর ডেমোক্রেসির সাথে দায়িত্ব পালন করে বিশ্বে কিন্তু অনেকে নোবেল লরিড হয়েছেন। আমরা দেখেছি নেলসন ম্যান্ডেলা, তিনি কিন্তু জনগণের জন্য, জনতার জন্য বা ডেমোক্রেসির লড়াইয়ে যুক্ত থাকার জন্য তিনি কিন্তু নোবেল লরিড হয়েছেন। অং সান সু চিকে বিগত 30 বছর আগে নোবেল লরিড করা হয়েছে। বিগত 4 বছর আগে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদকেও কিন্তু নোবেল লরিড করা হয়েছে। ম্যাডাম খালেদা জিয়া যেভাবে আপোষহীনতা রাখলেন, নীতির কাছে তিনি কোনো অবস্থা পরাস্ত না হয়ে নিজের সন্তানকে পর্যন্ত যেখানে বাধ্য করে, সন্তানকে পর্যন্ত ক্ষতি করে যার নীতিকে বিবর্জিত করতে চাওয়া ছিল, সেখানেও তিনি নীতিকে গুরুত্ব দেন, সন্তানকেও তিনি বিসর্জন দেন। এই বিসর্জনীয় নীতি পিস ফর ডেমোক্রেসির জন্য লড়াই করে এবং মিথ্যা মামলায় তাকে যখন কাস্টডি দেওয়া হলো, তিনি তাকে মুক্ত করার জন্য একটি গণমুখী বা একটি হরতাল দেয়া বা একটি সাংঘর্ষিক কোনো কর্মসূচি না দেওয়াটা ম্যাডাম খালেদা জিয়ার রাজনীতির ক্ষেত্রে কতটা পিস ফর পলিটিক্সের ক্ষেত্রে ম্যাডাম খালেদা জিয়া এই মাইলফলক অর্জন করেছেন বলে আপনি মনে করেন? এবং বিশ্ব ম্যাডাম খালেদা জিয়া নিয়ে কী ধরনের আন্তর্জাতিক মানের সম্মান বিচার করছে বলে আপনি মনে করছেন? আমি মনে করছি যে অ্যাকচুয়ালি ম্যাডাম খালেদা জিয়া, দেশমাতা খালেদা জিয়া, সে সর্বদাই দেশের সাধারণ জনগণকে নিয়ে ভাবেন। হাসিনার আমলে দেখছেন যে দেশের যে অর্থনৈতিক অবস্থা দুর্বিষহ, মানুষ কিন্তু আপনার ঠিকমতো বাজার করে খেতে পারছে না। সেই মুহূর্তে যদি আন্দোলন সংগ্রাম করে দেশের পরিস্থিতি যদি খারাপ করে দেওয়া হয়, তাহলে কিন্তু মানুষগুলো আরো না খেয়ে মৃত্যুর দিকে ঢলে পড়বে বা আমাদের দেশ আরো সংকটের দিকে চলে যাবে। সেই দিকগুলো বিবেচনা করে বা দেশের বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনা করে আমাদের দেশমাতা কিন্তু ওই রকম আন্দোলন সংগ্রাম বা হরতাল, আমরা জেলের তালা ভাঙবো, খালেদা জিয়াকে, দেশমাতাকে মুক্তি করব, এরকম অনেক আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা আমার বিগত দিনের আন্দোলন সংগ্রামের অনেক ভিডিও ফুটেজ আছে, সেখান থেকেও আপনারা দেখতে পারবেন। কিন্তু আমরা এরকম কিছু করি নাই, ধরেন গাড়ি জ্বালাও পোড়াও বা ককলেট বিস্ফোরণ বা ভাঙচুর, এরকম না। আমরা যে আন্দোলনটা করেছি সেটা হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলন। আমরা যে আন্দোলনটা করেছি সেটা হচ্ছে দেশমাতার মুক্তির আন্দোলন। আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়েছি, কিন্তু কারো ক্ষতি আমরা করি নাই। এটা আমরা বলতে পারি যে কারো ক্ষতি না করে আমরা আন্দোলন করেছি। লাইক ফাদার লাইক চাইল্ড, লাইক মাদার লাইক চাইল্ড। সেক্ষেত্রে শেখ হাসিনার পুত্র সজীবদের জয়, তাকে ডেভেলপ করার জন্য, শেখ হাসিনা যেভাবে তার প্রতিদ্বন্দ্বীকে থামানোর জন্য, তারেক রহমানের নেতৃত্বকে থামানোর জন্য 111-এর মাধ্যম দিয়ে তারেক রহমানকে শারীরিকভাবে অ্যাসল্ট করা, রাজনীতি করতে পারবে না এমন মুসলেখা পর্যন্ত কিন্তু তারেক রহমানের কাছ থেকে আদায় করা হয়েছে। এক্ষেত্রে শেখ হাসিনা তার পুত্র সজীব অজের জয়কে প্রতিষ্ঠা করার জন্য রংপুর জেলা কমিটিতে 1 নম্বর সদস্য, রংপুর পীরগঞ্জ উপজেলা কমিটিতে 1 নম্বর সদস্য করে তার রাজনীতিকে সুগম করে দিয়ে, বিপরীতে ম্যাডাম খালেদা জিয়ার পুত্র তারেক রহমানকে রাজনীতি থেকে নির্বাসনের ব্যবস্থা করে শেখ হাসিনার কি অর্জন হলো? রাজনীতিতে সফলতা আসলে কাটাই বেছানো পথে সফলতা আসে, নাকি লাল গালিচা বিছিয়ে দিলে রাজনীতি সফলতা আসে, ফুল বিছিয়ে দিলে তার উপর দিয়ে চলে রাজনীতি করা সহজ হয়? রাজনীতিতে সফল হওয়ার আসলে মূল নিয়ম কি? আসলে রাজনীতিতে সফল হওয়ার মূল নিয়ম হচ্ছে আপনি যেটা বললেন যে লাল গালিচা,
আর হচ্ছে আরেকটা কথা কি কাটাই বিছানো পথ। কাটাই বিছানো পথ। আমি যেটা মনে করি রাজনীতিতে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ওই যে বললাম নীতি এবং আদর্শ। আপনি নীতি আদর্শ এবং চারিত্রিক ভাবে যদি আপনি কি বলে ডিসিশন মেকিং করতে পারেন, তাহলে আপনি যেখানে থাকেন না কেন আপনি রাজনৈতিক ভাবে আপনি সফল হতে পারবেন। আপনি যদি মানুষের কাছে যেতে পারেন, মানুষের সুখ দুঃখে তাদের পাশে থাকতে পারেন, আমি মনে করি যে আপনি যদি মানুষের দুঃখে দুঃখী হতে পারেন আর সুখে যদি আনন্দিত হতে পারেন এবং মাটিও মানুষের সাথে যদি মিশে যেতে পারেন, তাহলে একদিন না একদিন আল্লাহর রহমতে আপনি রাজনৈতিক ভাবে সফল হবেন। আর যদি এর ব্যতিক্রম করেন, যদি আপনি পিছনের রাস্তা দিয়ে বা মানুষের ক্ষতি সাধিত করে আপনি যদি বড় কিছু হতে চান, তাহলে আপনার এই ক্ষমতা বা আপনার এই কি বলে শাসন এগুলা বেশি দিন টিকবে না। শেখ হাসিনা সেক্ষেত্রে কতটা সফল হলো তার সন্তানকে তৈরি করার ক্ষেত্রে, আর ম্যাডাম খালেদা জিয়া তার সন্তান তারেক রহমানকে তৈরি করতে তিনি কতটা সফল হলেন? মা হিসাবে, রাজনৈতিক মা হিসাবে, একে তো মা আবার রাজনৈতিক মা, এই দুই জায়গায় শেখ হাসিনার যোগ্যতা আসলে তার সন্তানের ক্ষেত্রে কতটা প্রতিফলিত হলো, আর ম্যাডাম খালেদা জিয়ার যোগ্যতাটাই বা তারেক রহমানের ক্ষেত্রে কতটা প্রতিফলিত হলো? সেটা তো জনগণ দেখতেছে এবং ভবিষ্যতে দেখবেন যে আমাদের তারেক রহমানকে ইনশাআল্লাহ সকলেই ফুলের মালা দিয়ে বরণ করবে। যেদিন আমাদের জননেতা তারেক রহমান দেশের মাটিতে ফিরবে, সেদিন এই প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে যাবেন যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ঢল সেদিন নেমে আসবে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে, এবং মানুষকে জায়গা দেওয়ার মতো রাজপথে জায়গা হবে না। এবং ইনশাআল্লাহ আপনারা সেদিনই এই প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে যাবেন। তো আমি এই প্রশ্নের উত্তর এখন আমি দিব না। 111 থেকে শুরু করে একেবারে 24 জুলাই পর্যন্ত বিএনপি রাজপথে একেবারে নিবেদিত ছিল। কোন আন্দোলনে 70% সফলতা এসেছে, কোন আন্দোলনে 80% এবং কোন আন্দোলন 90% পর্যন্ত সফলতা আপনার শেখাচ্ছিলেন, কিন্তু সফল হচ্ছিলেন না। কিন্তু এই 17 বছরের রাজপথে নিবেদিত থাকার কারণে যে প্ল্যাটফর্মটি, সেই প্ল্যাটফর্মটির সাথে যুক্ত হলো বৈষম্য বিরোধী আন্দোলন। এই বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে ওই 10 ভাগ গ্যাপ কিন্তু পূরণ হলো এবং ফ্যাসিজমের পতন ঘটলো। তো এই আন্দোলনের মাস্টার মাইন্ড করার ক্ষেত্রে যে ধরনের নানা রকম কথাবার্তা চলছে, ইয়াং সেলের হাত ধরে ডক্টর মোহাম্মদ ইউনূস বলে দিচ্ছেন এই সেলের মাস্টার মাইন্ড, আবার এই 17 বছরের আন্দোলন যেন কিছুই না, বিএনপি নাকি কিছুই করে নাই, 36 দিনের আন্দোলনের সফলতা এসে গেছে, যে কথাগুলি শোনা যাচ্ছে, এটি কতটা যুক্তিযুক্ত এবং কতটা আসলে বিশ্লেষণের দাবি রাখে? অ্যাকচুয়ালি এখানে কোনো যুক্তিকতা নাই। আমি মনে করব আপমর জনগণের নেতৃত্বে বা আপমর জনগণের চাপে পড়ে কিন্তু শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। আর আমরা জননেতা তারেক রহমানের নেতৃত্বে কিন্তু আমরা এই 5ই আগস্টের আগে থেকেই কিন্তু আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম। তারপরে হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা যেদিন সরকার গঠন করলো, তারপর থেকে কিন্তু আমাদের নেতাকর্মীরা মামলা হামলা, জেল জুলুম গুম খুনের শিকার হয়েছে। তো দীর্ঘদিন কিন্তু এই আন্দোলন মানে আস্তে আস্তে ধাক্কা দিতে 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 তারপরে কিন্তু একটা বড় ধাক্কা দিয়ে আমরা কিন্তু শেখ হাসিনাকে এই বাংলার জমিন থেকে কিন্তু আমরা সরিয়ে দিতে সক্ষম হয়েছি। এবং আপনি বিভিন্ন ভিডিও ফুটেজগুলো আছে, আপনারা দেখবেন যে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমি নিজে সশরীরে আমি রাজপথে ছিলাম, এই আন্দোলন সংগ্রামে ছিলাম। আমার সাথে আমাদের জেলা বিএনপির অনেক নেতাকর্মী রাজপথে ছিল, সম্মিলিত, কারো এখানে একক কোনো ক্রেডিট নাই। আমরা আন্দোলন করেছি 16 বছর আমাদের নেতাকর্মীরা ধুকে ধুকে আন্দোলন করে গেছে এবং তারা গুম খুনের শিকার হয়েছে, তাদেরকে আয়না ঘরে থাকতে হয়েছে, তাদেরকে বিভিন্ন রকমের নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। আপনারা দেখবেন যে গ্রাম দেশে অনেকে ইরি খেতে, ধান খেতে, গম খেতে পালিয়েছিল, সেখানে তারা মশারি টানে ঘুমিয়েছে। তো আমাদের নেতাকর্মীদের ত্যাগের কথা আমি বলে আপনাদেরকে শেষ করতে পারবো না। তাদের প্রত্যেকটা ফ্যামিলিতে গিয়ে দেখবেন একটা সাজানো বাগানের মতো ছিল, কিন্তু শেখ হাসিনার সেই দুঃশাসনে তাদের ঘর সংসার তছনছ হয়ে যায়। আমি অনেক নেতাকে দেখেছি ঢাকায় এসে তারা রিক্সা চালিয়েছে, তারা এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে গিয়ে তারা রিক্সা চালিয়েছে, তাদের অন্য আমি এটা বলতে পারবো না, কারণ আমরা নিজেরা সেই জুলুমের শিকার। আমি রাজপথের আন্দোলনে একটু চিত্র দিচ্ছি। 36 জুলাইয়ের আন্দোলনের প্রত্যক্ষদর্শী সংবাদ কভার করা
এবং ইন্টেলিজেন্সের সাথে কানেক্ট থাকার একজন রাজপথের সাংবাদিক ছিলাম আমি। যাত্রাবাড়ি চৌরাস্তার পাশেই আমার স্টুডিও ছিল এবং পুরো আন্দোলনটি রাজপথে যাত্রাবাড়ি, সোনেরাকড়া, রায়েরবাগ পয়েন্টে যে আন্দোলনটি হয় সেই আন্দোলনের চাক্ষুষ দর্শক আমি। সেক্ষেত্রে আমি জানি যে কিভাবে এখানকার আবেগ তৈরি হয়েছে, যে সময়গুলিতে হেলিকপ্টার থেকে ফায়ার করা হয়েছে। এই আন্দোলনে 1400 শহীদের কথা বলা হচ্ছে তালিকা করে, তার মধ্যে 400 অধিক শহীদ কিন্তু বিএনপি পরিবারের, বিএনপি ঘরানার। তো বিএনপি পরিবারের, বিএনপি ঘরানার যদি 1400-র মধ্যে 400 হয় আর বাকি যদি সাধারণ জনতা ঘটে, তাহলে এই আন্দোলনের বিএনপির অবদানটি ইতিহাস আসলে কিভাবে দেখবে? আপনি 1400-র ভিতরে 400 কথা বললেন, যে সেটা হচ্ছে জরিপের কথা বললেন, ঠিক আছে, কিন্তু আমরা 16 বছরে হাজার হাজার নেতাকর্মী আমরা হারিয়েছি, হাজার হাজার নেতাকর্মীকে আমরা গৃহহারা হতে দেখেছি। তো সেগুলো আপনারা কি বলবেন? সেগুলোকে আপনারা কিভাবে বিচার করবেন? আমার প্রশ্ন আপনার কাছে, সেগুলোকে আপনারা কিভাবে বিচার করবেন? শুধু ওই 400 জনের শহীদের মাধ্যমেই কিন্তু এই দেশ আসে নাই, বা 1400 তাজা জীবনের প্রাণে কিন্তু আমরা এই দেশ পুনরায় স্বাধীন হই নাই। এর আগের ইতিহাসগুলো আপনাদের জানতে হবে, এর আগের দিনগুলোর কথা আপনাদেরকে ভাবতে হবে। সম্মিলিতভাবে কোনো একক ক্রেডিট আমরা কাউকে দিব না। আমরা 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 বিশ্বাস করি যে সম্মিলিতভাবে আমরা এই দেশকে পুনরুদ্ধার করতে পেরেছি। জুলাই বড় নাকি 71 বড়, নানা বিভ্রান্ত করা হচ্ছে। অর্থাৎ 24-এর আন্দোলনটিকে 71-এর আন্দোলনকে ছাপিয়ে যাওয়ার যে অপচেষ্টাগুলি চলছে সেটি আসলে ঠিক কিনা, 71 ছাড়া আজকে জুলাই আসতো কিনা, সেক্ষেত্রে 71-কে সম্মান করে জুলাই নিয়ে কথা বলা উচিত কিনা? আমি মনে করি যে 47-এর পরে 52 ভাষা আন্দোলন, তারপরে আপনার 71-এর মুক্তিযোদ্ধা, এরশাদ বিরোধী আন্দোলন, আমরা লাস্ট যে আন্দোলন দেখলাম 5ই আগস্টের যে আন্দোলন, সরি 5ই আগস্ট বা 36 জুলাই, হ্যাঁ 36 জুলাই, আবার এইভাবে নিয়েন না, 36 জুলাইয়ের যে আন্দোলন, ঠিক আছে, কোনো আন্দোলনকে খাটো করে দেখার কিছু নাই। তো আমরা যে বাঙালি, আমরা যে স্বাধীন একটা দেশ, বা আমরা যে স্বাধীন হয়েছি সেটা কিন্তু 71 সালে। তো 71-এর যে স্বাধীনতা, সেটার সাথে মানে অন্য যে আন্দোলনগুলো আছে, হ্যাঁ, কোনো আন্দোলনের কিন্তু তুলনা হয় না, ঠিক আছে। মেজর জেনারেল জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে আমরা যেই স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীন মানচিত্রটা পেয়েছি, এটা যদি না পাইতাম তাহলে তো আমরা এই আন্দোলনই পাইতাম না, বা এই তখন তো এই দেশ থাকতো কি পাকিস্তানিদের হাতে, ঠিক আছে। এই আন্দোলন বা এরশাদ বিরোধী আন্দোলন, এটা কি হইতো সেটা আল্লাহ ভালো জানে, ঠিক আছে। তো মানে সর্বপ্রথম আমাদেরকে ইতিহাসকে কিন্তু আমাদের ধারণ করতে হবে, ইতিহাসকে ধারণ করে আমাদের কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাই আমি মনে করি 71-এর যে তাৎপর্য, 71-এর যে আত্মত্যাগ, হ্যাঁ, সবকিছুকেই আমাদেরকে গভীরভাবে উপলব্ধি করে, এবং এই স্বাধীন সার্বভৌমত্ব দেশ কিন্তু আমরা পেয়েছি সেই 71-এর এই আন্দোলনের মধ্য দিয়েই। কিন্তু মুন্সিগঞ্জের আপনি নন্দিত মুখ, মুন্সিগঞ্জের 2টি কমিটিতে এখন দায়িত্বশীল আছেন যুব দলের। মুন্সিগঞ্জের অনেক নেতৃবৃন্দ রয়েছেন যারা আন্দোলনে ছিলেন, আপনার সাথে যারা রাজপথে ছিলেন। কিছু ব্যক্তির কৃতজ্ঞতা, কিছু ব্যক্তির নাম যদি আপনি ইতিহাসের অংশ হিসেবে আজকের আলোচনা যুক্ত করতেন, যারা রাজপথে আপনাদের পাশে ছিলেন, যারা আহত হয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই আন্দোলনে। আমাদের সাথে মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক মুজিবুদ্দৌলান ছিলেন, মাসুদ ভাই ছিলেন, আমাদের বর্তমানের সদস্য সচিব মুন্না ভাই ছিলেন, তারপরে আমাদের থানা আহ্বায়ক কমিটির আহ্বায়ক ছিলেন মুক্তার খান, পাবেল মোল্লা, মাহবুব ঢালি, হ্যাঁ, তারপরে সুজন ভাই, আমরা এবং আমি ছিলাম, আমিনুল ছিল, আমরা অনেকেই সেদিন ছিলাম, একসাথেই ছিলাম। শাহবাগে আমরা যারা ছিলাম, আমাদের সাথে ছিল জুয়েল, আমিনুল, তারপরে জেলার সাগর ভাই, সোহেল ভাই। তো আমরা যখন আন্দোলনে যাই, অনেক সময় মোবাইলগুলো
তো বিভিন্ন পয়েন্টে চেক করতো, তো আমরা মোবাইলগুলো রিক্সাওয়ালার কাছে দিয়ে তারপরে রিক্সা দিয়ে আন্দোলনে যেতাম। তারপর ওই কি বলে আসার সময় ঠিক সেভাবেই আমার লাস্ট যেদিন আমি যাই আন্দোলনে, তখন আমি আমার ওয়াইফের কাছে এবং আমার বাচ্চাদের কাছে ক্ষমা চেয়ে নেই যে আজকে যাচ্ছি। সেটা হচ্ছে 4ই আগস্ট। 4ই আগস্টে আমি আন্দোলনের দিন আমি নামাজ পড়ি, নামাজ পড়ার পরে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেই। হ্যাঁ, তো যাওয়ার পথেই আমার মামাতো ভাই জুনায়েদ, ওকে গুলি করা হয়। এই শহীদ যোদ্ধা, যে এখানে দেখবেন গ্যান্ডারিয়াতে জুনায়েদ চত্বর আছে ধূপখোলার এখানে, ও কিন্তু আমার মামাতো ভাই। ওকে গুলি করে একদম রক্তাক্ত করে মানে মেরে ফেলা হলো, শহীদ করা হলো। তো সেটা দেখে আমার খুব খারাপ লাগলো। তারপরে আমিনুল আর জেলা যুবদলের আরেকজন সদস্য জুয়েল, তো আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম, এগিয়ে যাচ্ছি। তখন আর রিক্সা পাচ্ছি না, তখন বিভিন্ন জায়গায় আপনার ওই যে আওয়ামী লীগের ক্যাডাররা ওই তিয়াস, এই কী বলে ককলেট, তারপরে আপনার রামদা, চাপাটি এগুলা নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। তো সেই যে ভয়ানক অবস্থা, পুলিশের আপনার তিয়াস সেলে পুরা রাস্তা পুরো অবরুদ্ধ এবং অন্ধকার হয়ে যাচ্ছে। সেখানে আমরা তো আমাদের হাতে কোনো মানে কি বলে অস্ত্র বা মানে কোনো কিছুই নাই, আমরা খালি হাতে আন্দোলনে সেদিন সামিল হই। তো সেই দিনকার মানে কথাগুলা মানে আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না, মানে আমি বাঁচবো কি মরবো সেটা জানি না। আমাদের এখানকার যেহেতু আপনি জানেন যে আমি ঢাকাতে থাকি, হ্যাঁ, তো আমাদের এখান থেকে যারা একসাথে যায় তাদের ভিতরে আমার পরিচিত আমার এক চাচাতো ভাইয়ের ছেলে, উনিও মানে গুরুতর আহত হয়। আর জুনাইদের কথা বললাম, আমার মামাতো ভাই, উনি তো শহীদই হয়। তারপরে তার জানাজায় আমি সন্ধ্যার দিকে আসি, তার জানাজায় শরীক হয়ে আন্দোলন শেষে। জনাব তারেক রহমান যেভাবে দীর্ঘ বছর 8000 কিলোমিটার দূরে থেকে সময়ের বিচারে প্রায় 6 ঘন্টা ডিফারেন্স থাকার কারণ নির্ঘুম রাত্রি যাপন করে যিনি এই দেশের নেতাকর্মীদের কাছে আমরা দেখেছি, একজন ইউনিয়ন পর্যায়ের একজন ওয়ার্ডের নেতার সাথেও তিনি কথা বলেছেন, একজন কর্মীর সাথে তিনি কথা বলেছেন, তাকে কথা বলে তার মধ্যে আবেগ সৃষ্টি করে যদি তাকে ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজপথে আনা যায়। এই যে ব্যক্তিটি এত বছর পরিশ্রম করলেন, এত শ্রমের কারণে বিএনপি একটা অভিভাবকত্বের কারণে যে নেতৃত্বটা তৈরি হলো, তার জন্য আজকে বিএনপির বর্তমান যে অবস্থান, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন কেন্দ্রিক মাঠের অবস্থান এবং এরপর রয়েছে স্থানীয় সরকার নির্বাচন। মুন্সিগঞ্জ 3টি সংসদীয় আসন, 3টি সংসদীয় আসনে আপনার বিভিন্ন নন্দিত নেতৃবৃন্দ রয়েছেন। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে 3টি আসনকেই আপনারা বিএনপির পক্ষ থেকে আসলে উপহার দিতে পারবেন কিনা, মাঠের কি জরিপ চলছে, যারা নন্দিত ব্যক্তি রয়েছেন কিছু নন্দিত ব্যক্তির নাম উল্লেখ করে যদি আপনি তাদের রাজনৈতিক পথ চলার কিছু কৃতজ্ঞতার কথা বলতেন। আমরা জানি বা সারা বাংলাদেশই জানে বিএনপির ঘাঁটি সেটা হচ্ছে মুন্সিগঞ্জের মাটি। তো মুন্সিগঞ্জ তথা বিক্রমপুর এটা কিন্তু অ্যাকচুয়ালি বিএনপির ঘাঁটি। এখানে জননন্দিত অনেক নেতা রয়েছে এবং বিগত দিনও ছিল। তার ভিতরে আমি বলবো যে মুন্সিগঞ্জের সবচাইতে উল্লেখযোগ্য মুখ হচ্ছে জননেতা জনাব মিজানুর রহমান সিনহা। তিনি একজন রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং তিনি একজন দানবীর। হ্যাঁ, তো তার যে সুনাম সেটা আমি বলে শেষ করতে পারবো না। তারপরেও এখানে কামরুজ্জামান রতন ভাই রয়েছেন, যিনি মাঠ পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন বিগত দিনে। তারপরে আপনি জানেন যে আব্দুল হাই ভাই ছিলেন, তিনি এখন অসুস্থ। তার ভাই মহিউদ্দিন ভাই আমাদের নেতা, তিনিও খুব দৃঢ়তার সহিত রাজনীতি করে যাচ্ছেন মুন্সিগঞ্জ 3-এর। এদিক থেকে মুন্সিগঞ্জ 1-এ যদি বলি তাহলে মীর শরাফত আলী শফু ভাইয়ের কথা আমাকে বলতে হয়। তিনি দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে তিনি আন্দোলন সংগ্রামে ছিলেন। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন। হ্যাঁ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন। এখন বাংলাদেশ
বিএনপির নির্বাহী কমিটির শীর্ষ বিষয়ক সম্পাদক। এখন তারপরে হচ্ছে মমিন আলী সাহেব, যার কথা আমি বলবো, তিনিও অনেক জুলুম অত্যাচারের শিকার হয়েছেন। তিনি তার পরিবারও অনেক ক্ষতিগ্রস্ত এই রাজনীতি করতে গিয়ে, তার ব্যবসা বাণিজ্য হামলা মামলা কারণে তিনি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন মমিন আলী সাহেব, মুন্সিগঞ্জ একের কথা বলতে গেলে। তারপরে আমি যার কথা বলবো জনাব আবদুল্লাহ ভাই, তিনিও দলের জন্য, শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাই, তিনিও দলের জন্য, আমরা দেখেছি আমরা যখন পল্টনে বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমরা যখন যেতাম, তিনি আমাদেরকে ট্রাক ভরে ভরে পানি দিতেন এবং খাবার বিতরণ করতেন। আমি অ্যাকচুয়ালি বলবো আবদুল্লাহ ভাইয়ের অবদান, আবদুল্লাহ ভাইয়ের যতটুকু অবদান আছে ততটুকুই আমি বলবো। এবং মীর শরাফত আলী সফু ভাইয়ের যে অবদান রয়েছে দলের জন্য, গুরুত্বপূর্ণ অবদান তিনি রেখেছেন বিগত দিনে। তারপরে যদি আপনি আসেন মুন্সিগঞ্জ 2-এ, তো মুন্সিগঞ্জ 2-এ কিন্তু আমরা ভাগ্যবান, যেহেতু এখানে আমার জন্ম লোহজন থানায়, তো মুন্সিগঞ্জ 2 লোহজন টঙ্গিবাড়ি। কিন্তু দেখেন সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে মুন্সিগঞ্জ 2-এই বিখ্যাত 3 জন নেতা রয়েছে। ডক্টর আসাদুজ্জামান রিপন ভাই রয়েছেন, আমাদের জননন্দিত নেতা। তিনি কিন্তু একজন ক্লিন ইমেজের নেতা, বিএনপির ভাইস প্রেসিডেন্ট। তিনি তার ভিতরে আমি তার সাথে যতদিন তার সভাপতি ছিলাম, যতদিন এখনো তার সভাপতি আছি, তাকে ভালো লাগে, ব্যক্তি হিসাবে ভালো লাগে। তার চলাফেরা, কথাবার্তা সবকিছুই অনেক সুন্দর এবং সাবলীল। তার মানে তিনি একজন স্বচ্ছ এবং সুন্দর রাজনীতিবিদ। তারপর যদি আসেন অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, তিনিও বিগত দিনে বিভিন্ন মামলা হামলা এবং আমাদেরকে সরাসরি তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। তার অবদানের কথাও আমরা অস্বীকার করব না, অস্বীকার করার কোনো ওয়ে নাই। তারা তিনজনের এই যার যার স্থান থেকে শেষে কিন্তু জননন্দিত এবং সবাই কিন্তু দলের জন্য কাজ করেছেন এবং দল কিন্তু তাদেরকে মূল্যায়নও করেছেন সেভাবে। অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, তিনি কিন্তু যুগ্ম সাধারণ সম্পাদক। ডক্টর আসাদুজ্জামান রিপন, তিনি ভাইস প্রেসিডেন্ট। আমরা সৌভাগ্য, তাদের মতো 3 জন আমরা জননন্দিত নেতা পেয়েছি। তার ভিতরে আমি একটি কথা বলবো যে জনাব মিজানুর রহমান সিনহা, মিজানুর রহমান সিনহা ব্যাপারে আমি একটি কথা বলবো, তিনি কিন্তু যেভাবে রাজনীতিবিদ, আবার ঠিক একইভাবে তিনি ক্ষমতা থাকাকালীন আমরা দেখেছি যে আমাদের এই মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি তথা বিক্রমপুরের ভিতরে কিন্তু কোনো অরাজকতা হতে তিনি দেন নাই। যেহেতু তার আমরা ক্ষমতাকালীন সময়গুলো আমরা পেয়েছি, তার ক্ষমতাকালীন সময় কিন্তু আমরা দেখেছি অনেক উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট, পোল, সেতু থেকে বলেন, শিক্ষাগত ব্যবস্থা বলেন, আমাদের তৎকালীন কিন্তু কোনো রকমের যে বলে বালির বিজনেস বলে, যেটা বালি উত্তোলন বা সরকারি জমি জোর করে দখলদার, তারপরে আপনি বলে ক্যাডার বাহিনী তৈরি, এগুলো কিন্তু কিছু ছিল না। তখন কিন্তু পরিবেশটা খুব সুন্দর ছিল। এই সমস্ত দিক বিবেচনা করেই কিন্তু জনাব মিজানুর রহমান সিনহাকে জনাব তারেক রহমান আবারও তিনি মুন্সিগঞ্জ 2-এর আপনার নমিনেশন ঘোষণা করেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জনাব মিজানুর রহমান সিনহা কিন্তু তার নিজের পকেটের টাকা দিয়েও অনেক শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। ইতিপূর্বে জনাব মিজানুর রহমান সিনহা স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাকে বিএনপি যদি ক্ষমতায় যায়, তার এই ত্যাগ তিতিক্ষা, তিনি সর্বজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্ব, 84 বছর বয়স যার। আমার ব্যক্তিগতভাবে তার সাথে দীর্ঘ সময় সাক্ষাতের সুযোগ হয়েছে। আপনারা কি প্রত্যাশা করছেন বিএনপি ক্ষমতায় গেলে বা দায়িত্বে গেলে ক্যাবিনেট মিনিস্ট্রিতে গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয় তাকে দেওয়া হবে কিনা? পূর্ণ মন্ত্রী হিসেবে মিজানুর রহমান সিনহাকে আসলে দেশবাসী দেখবে কিনা? আমার মনে হয় যে আমাদের জনমাতা বেগম খালেদা জিয়া তাকে পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব দিবেন, কারণ তার সেই যোগ্যতা রয়েছে। তিনি একজন শিক্ষিত এবং ভদ্র মানুষ। তিনি যদি তাকে যেই মন্ত্রণালয় দেওয়া হবে না কেন, সেই মন্ত্রণালয়ে আল্লাহর রহমতে তিনি উজ্জ্বল করে তুলবেন, কারণ তার ভিতরে কোনো দুর্নীতি নাই। তিনি সেই মন্ত্রণালয়ে আপনি যদি আল্লাহ পাক রাজি খুশি থাকে, তাহলে দেখবেন যে সেই মন্ত্রণালয়ের কাজগুলা কতটা স্বচ্ছ এবং সুন্দর হয় এবং সারা বাংলাদেশ মিজানুর রহমান সিনহাকে মনে রাখবে। তার মন্ত্রণালয়ের দায়িত্বের মাধ্যমে সারা গোটা বাংলাদেশ আমি মনে করি মনে রাখবে। এরকম একজন স্বচ্ছ সুন্দর রাজনীতিবিদকে
এই বাংলাদেশ দেখবে যে একটা সুন্দর মন্ত্রণালয় সে চালিয়ে যাচ্ছে। আপনি দীর্ঘ সময় স্বেচ্ছাসেবক দলে ছিলেন, এখন যুব দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। যুব দলের আহ্বায়ক কমিটি চলছে ইউনিয়ন, উপজেলা এবং জেলা। সেক্ষেত্রে আপনার দায়িত্বশীলতা, ত্যাগতিতিক্ষা বা জুলাই আন্দোলনে সম্পৃক্ত থাকা, রাজপথে গ্রেপ্তার, হামলা মামলার বিচার করে আপনাকে অবশ্যই গুরুত্বপূর্ণ একটি জায়গায় রাখা হবে বলে আপনি মনে করছেন কিনা, এবং আপনার ডেডিকেশনে দল আপনাকে যে দায়িত্বই দিক সেই দায়িত্বে থেকে আগামী দর্শক নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের ক্ষেত্রে আপনি আপনার জায়গা থেকে কিভাবে ভোটারদেরকে একেবারে ভোটমুখী, কেন্দ্রমুখী করার জন্য আপনি আপনার জায়গা থেকে কাজ করছেন বা করে যাবেন? ধন্যবাদ। আমি দেখছি বিগত 17 বছর কোনো ভোট হয় নাই। এই নতুন অনেক ভোটার তৈরি হয়েছে, তাদের ভিতরে একটা আকাঙ্ক্ষা, তারা ভোট দিতে যাবে, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে জনপ্রতিনিধি করবে। সেই ক্ষেত্রে আমরা যারা নেতৃত্বে রয়েছি, আমি যুবদল করি, আমরা সর্বদাই ভোটারদেরকে উদ্বুদ্ধ করতে চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা কি, আমরা যেই যেখানে রয়েছি, জনাব মিজানুর রহমান সিনহাকে আমি যেটা জানি, আপনি হয়তো বা জানেন, যে একদম মাটি এবং মানুষ, মানে প্রতিটা ঘরে ঘরে তার একটা সুনাম রয়েছে, প্রতিটা ঘরে ঘরে তার সুনাম রয়েছে। এবং আপনি দেখবেন যে নির্বাচনীয় দিনগুলাতে তাকে ভোট দেওয়ার যে উৎসাহ, উদ্দীপনা, আমি মনে করি যে 90% মানুষ শুধু তার নাম শুনে ভোট কেন্দ্রে চলে আসবে। আমরা অনেক আলোচনা করলাম। দর্শক শ্রোতা, আপনাদের মুন্সিগঞ্জবাসী, দেশবাসী সবার উদ্দেশ্যে ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া চাওয়া, জনাব তারেক রহমানের জন্য দোয়া চেয়ে সবার উদ্দেশ্যে আপনার সমাপনী বক্তব্য। প্রিয় দেশবাসী, দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন, আর দোয়া করবেন আমাদের জননন্দিত নেতা জনাব তারেক রহমানের জন্য। তিনি যেন খুব দ্রুত আমাদের দেশে, আমাদের মাঝে ফিরে আসেন। এবং মুন্সিগঞ্জবাসীর জন্য আমার একটি কথাই থাকবে, আপনারা সবাই ঐক্য থাকুন। এবং নির্বাচনে যদি আপনারা ঐক্য না থাকেন, তাহলে নির্বাচনের রেজাল্ট কিন্তু ভালো হবে না। হয়তোবা এক একজন এমপি মন্ত্রী হতে পারবে, কিন্তু আপনারা যদি ছত্রভঙ্গ হয়ে যান, ঐক্য নষ্ট করেন, তাহলে দলের জন্য অনেক ক্ষতি হয়ে যাবে। তো আমি সর্বোপরি একটি কথা বলবো, যে আমাদের সকলকে ঐক্য থাকতে হবে, দেশ গড়ার লক্ষ্যে প্রত্যয় হয়ে আমাদের দেশকে সুন্দর এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐক্যতার বিকল্প নাই। তো আমি সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ ইসরাফিল শেখ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। জি, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন একজন শহীদ প্রেসিডেন্ট যারা আদর্শ নিয়ে একজন যুব নেতৃত্ব, দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন, বিশেষ করে জুলাই আন্দোলনে তার যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনের প্রতি গুরুত্ব দিয়ে অবশ্যই আগামীতে মুন্সিগঞ্জ জেলা কমিটিতে তার একটি অবস্থান এবং মুন্সিগঞ্জের লোহগঞ্জ উপজেলা কমিটিতেও তার একটি গুরুত্বপূর্ণ অবস্থান দল রাখবে বলে তিনি মনে করছেন, এবং সচেতন মহল যারা ত্যাগী কর্মী তারা মনে করছেন। ত্যাগের বিচারে নেতৃত্ব দরকার, এটি বিএনপির প্রধান নিয়ামক হয়েছে বলেই সচেতন মহল বা সেটি আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে অবশ্যই আজকের আলোচকের মতো যারা আরও অনেকে ত্যাগী নেতা রয়েছেন, তাদের মূল্যায়ন বিএনপি করবে এবং আগামী সংসদ নির্বাচনের নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে যে ইশতেহারগুলি বিএনপি দিয়েছে এবং জনাব তারেক রহমান যে ধরনের নির্দেশনা দিয়ে একটি সুন্দর দেশ গড়তে চান, সেটির দেখা মিলবে বলেই সচেতন মহল এবং দেশবাসী মনে করছে। দর্শক, পরবর্তী বিষয়ে নতুন কোনো আলোচকে বা আজকের আলোচকে পুরো নতুন কোনো বিষয়ে যুক্ত করার প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। সাথে থাকুন। আসসালামু আলাইকুম।